সুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের আরও কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিকগুলো হবে উপরিপাতন নীতি, স্থির তরঙ্গ ও এর সমীকরণ, সুস্পন্দবিন্দু, নিস্পন্দবিন্দু কী ও এগুলো সৃষ্টির শর্তগুলো। ঠিক আছে, আমরা চলে যাই আজকে আলোচনায় উপরিপাতন নীতি। উপরিপাতন নীতি, এটার ইংলিশ হচ্ছে, প্রথমে আমরা দেখি উপরিপাতন কি। এটার ইংলিশ হচ্ছে সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ উপরিপাতন কথাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এভাবে পাই যে একটি তরঙ্গ যখন আরেকটি তরঙ্গের উপর আপতিত হয়, অর্থাৎ একই পথে একটি তরঙ্গ যাচ্ছিল, তার উপর যদি আরেকটি তরঙ্গ একই দিক থেকে হয় অথবা বিপরীত দিক থেকে হয়, দুই দিক থেকে হতে পারে, একই দিক থেকে আপতিত হতে পারে, বিপরীত দিক থেকে আপতিত হতে পারে, তাহলে যে একটা লব্ধি তরঙ্গের সৃষ্টি হবে। এখানে আমি দেখলাম দুটি তরঙ্গ মিলে একটি লব্ধি তরঙ্গের সৃষ্টি হবে। এভাবে আমরা এই যে ঘটনা, একটি তরঙ্গের উপরে আরেকটি তরঙ্গ আপতিত হওয়া, সেই ঘটনাটাকে আমরা বলবো উপরিপাতন। আর এই উপরিপাতন হলে তখন একটা নীতির সাহায্যে বা একটা প্রিন্সিপালের সাহায্যে আমরা তরঙ্গের সরণ বা লব্ধির সরণ ক্যালকুলেশন করতে পারি। আমরা সেই উপরিপাতন নীতিটি আমরা দেখি কি। এখন আসছে উপরিপাতন নীতি। তরঙ্গের উপরিপাতন নীতি অনুসারে একটি তরঙ্গের উপর যদি আরেকটি তরঙ্গ আপতিত হয় তাহলে এদের লব্ধি সরণ অর্থাৎ এদের মোট সরণ হবে তরঙ্গ দুটির ভেক্টর, তরঙ্গ দুটির পৃথক পৃথক সরণের ভেক্টর সমষ্টি। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে এখানে একটি তরঙ্গ আছে, এই তরঙ্গটির সরণ যদি হয় y1, আরেকটি তরঙ্গ যদি একই দিক থেকে তার উপরে সে আপতিত হয় এবং সেই তরঙ্গটির সরণ যদি হয় y2, আমরা জানি যে ভেক্টর যোগের ক্ষেত্রে দিক একই হলে তখন হবে প্লাস। আবার যদি উল্টা ঘটনা হতো যে একটি তরঙ্গ সামনের দিকে যাচ্ছিল, অপর একটি তরঙ্গ বিপরীত দিক থেকে তার উপর আপতিত হলো, তাহলে প্রথম তরঙ্গের সরণ যদি হয় y1, দ্বিতীয় তরঙ্গের সরণ যদি হয় y2, যেহেতু তাদের দিক বিপরীত, পরস্পর 180 ডিগ্রি বিপরীত দিকে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী হলে তাদের সরণ হবে, লব্ধি সরণ হবে ভেক্টর সমষ্টি হলে মাইনাস। দিক একই হলে ভেক্টরের ক্ষেত্রে হয় প্লাস, আর দিক সম্পূর্ণ বিপরীত হলে ভেক্টরের ক্ষেত্রে হয় মাইনাস। তো এই দুইটা বিষয়কে একসাথে যদি আমরা লিখি তাহলে এভাবে আসবে যে লব্ধি সরণকে আমি যদি y দ্বারা প্রকাশ করি, দুটি তরঙ্গের লব্ধি সরণকে y, যেহেতু এটাকে ভেক্টর সরণ আমরা বলছি, ভেক্টর সমষ্টি বলছি, সেহেতু এখানে একটা ভেক্টর চিহ্ন আসবে। প্রথম তরঙ্গের সরণ যদি হয় y1, দ্বিতীয় তরঙ্গের সরণ যদি হয় y2, এবং এই সরণগুলো যদি কে ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করি তাহলে এটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, প্লাস মাইনাস। এবার প্লাস মাইনাস দিতে পারি, অথবা শুধু যদি প্লাস দিই তাহলে চলবে, কারণ এখানে আমরা ভেক্টর চিহ্ন দিছি। ভেক্টর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে একই দিকে হলে প্লাস হবে, বিপরীতমুখী হলে মাইনাস হয়ে যাবে। এটি হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি। কোন একটি মাধ্যমের উপর একই সাথে দুই বা ততোধিক তরঙ্গ আপতিত হলে তাদের লব্ধি সরণ হবে প্রত্যেকটির পৃথক পৃথক সরণে ভেক্টর সমষ্টি। ঠিক আছে, তো এই নীতির উপর ভিত্তি করে আমাদের এই চ্যাপ্টারের দুইটা টপিক আমরা আলোচনা করব। তরঙ্গের উপরিপাতনের দুটি বিষয় আমরা আলোচনা করব। একটি হচ্ছে স্থির তরঙ্গ, আর আরেকটি আমি বলছি কোনটি। প্রথমটি হচ্ছে স্থির তরঙ্গ, আর দ্বিতীয়টি হচ্ছে স্বরকম্পন। স্বরকম্পন অথবা যাকে আমরা ইংলিশে বলি বিট। স্থির তরঙ্গ কখন হবে? যদি একটি তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়, দূরে কোথাও বাধা পেয়ে বিপরীতমুখী হয়ে ফিরে আসে, তাহলে এখানে একটি তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, অপর তরঙ্গটি
বিপরীতমুখী হয়ে তার উপর আবার আপতিত হলো। তাহলে এখানে উপরিপাতন ঘটলো। যেহেতু এখানে দুটি তরঙ্গ পরস্পর বিপরীতমুখী হয়ে উপরিপাতন ঘটলো, এখানে স্থির তরঙ্গ সৃষ্টি হলো, এবং তাহলে এখানে উপরিপাতনের নীতি ব্যবহার করা যাবে। আবার স্বরকম্পন বা বিটের ক্ষেত্রে কি হয়? স্বরকম্পন বিটের ক্ষেত্রে একই স্থান থেকে দুটি তরঙ্গের উৎপন্ন হয়। এখানে তরঙ্গ দুটি সেম, অর্থাৎ তাদের বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সবকিছু সেম। এখানে বিটের ক্ষেত্রে সবকিছুই সেম, শুধু একটু পার্থক্য থাকবে কম্পাঙ্কের। একটি কম্পাঙ্ক যদি হয় সে ফর এক্সাম্পল 250, আর একটা হবে 255, কম্পাঙ্কের পার্থক্যটা খুবই কম হবে, 10-এর চেয়ে বেশি না। ফর এক্সাম্পল একটি তরঙ্গ আছে যার কম্পাঙ্ক হচ্ছে 250 হার্টজ, আর একটি তরঙ্গ হবে যার কম্পাঙ্ক হচ্ছে 255 হার্টজ। খুবই সামান্য, মাত্র 5 হার্টজের কম্পাঙ্কের পার্থক্যের দুটি তরঙ্গ পরস্পর উপর আপতিত হবে। আপতিত হলে তখন একটা চিত্র হবে কেমন, আমি একটু দেখাই। আমি যদি প্রথম তরঙ্গটিকে আরেকটু বড় করি, দ্বিতীয় তরঙ্গটিকে আমি আরেকটু বড় করি, তাহলে এখানে একটা মজার বিষয় দেখা যাচ্ছে যে এখানে দুটি তরঙ্গ একই দিকে আছে, দুটি তরঙ্গের বিস্তার একই দিকে আছে। এখানে এসে দুটি তরঙ্গের বিস্তার, একটি হচ্ছে নিচের দিকে, এটা হতে পারে -a তরঙ্গের বিস্তার, আর একটি তরঙ্গের বিস্তার উপরের দিকে আছে, সেটা +a। তাহলে লব্ধি বিস্তার হয়ে যাবে +a - a = 0। এখানে একটি তরঙ্গের বিস্তার হচ্ছে +a, অপর তরঙ্গের বিস্তার হচ্ছে +a, তাহলে লব্ধি বিস্তার হয়ে যাবে 2a। যদি বিষয়গুলো একটু ভালো করে বুঝতে হবে, যদি একই স্থান থেকে দুটি তরঙ্গের উৎপন্ন হয় এবং তারা একই দিকে যাত্রা করে, তাহলে তাদের বিস্তার উপরের অর্ধাংশের জন্য যেমন +a, উভয় তরঙ্গের জন্য +a, নিচের অর্ধাংশ উভয় তরঙ্গের জন্য -a। তাহলে নিচের দিকে আসলে হবে মাইনাস, উপরের দিকে আসলে হবে প্লাস। এখানে উপরে আছে দুইটা তরঙ্গ, সেজন্য দুটাই প্লাস। প্রথম তরঙ্গ যেমন +a, দ্বিতীয় তরঙ্গ +a, সুতরাং এদের মোট ভেক্টর সমষ্টি হচ্ছে 2a। এখানে দেখা যাচ্ছে যে উপরের তরঙ্গটি হচ্ছে +a, এখানে উপরে আছে, নিচের তরঙ্গটি হচ্ছে -a, কারণ নিচে আছে। তাহলে এখানে +a - a যোগ করলে আসবে 0, অর্থাৎ এখানে দুটি তরঙ্গ মিলে একটি জোরালো শব্দ উৎপন্ন করবে, আর এখানে দুটি তরঙ্গ পরস্পরকে ক্যান্সেল করে দিবে, যার কারণে কোনো শব্দই উৎপন্ন হবে না। এই যে পর্যায়ক্রমিকভাবে এই ঘটনাগুলো পর্যায়ক্রমিকভাবে ঘটতে থাকবে, অর্থাৎ এখানে একটি জোরালো শব্দ, তারপর নিঃশব্দ, তারপর আবার জোরালো শব্দ, তারপর আবার নিঃশব্দ। এভাবে যে পর্যায়ক্রমিক শব্দের তীব্রতার যে তারতম্য হবে, যে পার্থক্য হবে, সেই ঘটনাটাই হচ্ছে স্বরকম্পন বা বিট। আচ্ছা, আমরা স্বরকম্পন বা বিট আমরা পরে আলোচনা করব। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আমরা জাস্ট বললাম যে উপরিপাতন নীতির ব্যবহার করে আমরা এই দুইটা জিনিসকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ উপরিপাতন যে নীতিটি আছে, নীতিটি হচ্ছে লব্ধি সরণ হবে, লব্ধি সরণ হচ্ছে প্রতিটি তরঙ্গের সরণের ভেক্টর সমষ্টি। এই নীতিটি ব্যবহার করে আমরা দুটি বিষয় আমরা এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। প্রথমে আমরা চলে যাই স্থির তরঙ্গ নিয়ে আমরা আলোচনা। স্থির তরঙ্গ, স্থির তরঙ্গ এর আগে আমরা বলেছিলাম যে স্থির তরঙ্গ কি। যদি দুটি আবদ্ধ স্থানের মধ্যে কোন তরঙ্গ উৎপন্ন হয়, যেমন আমরা এর আগে বলছিলাম যে একটি তার দুই প্রান্ত বাঁধা অবস্থায় আছে, এখন এখানে একটু আঘাত করলে বা কম্পন সৃষ্টি করলে একটি তরঙ্গ উৎপন্ন হবে, সেই তরঙ্গটি সামনের দিকে অগ্রসর হবে, হয়ে এখানে বাধা পেয়ে প্রতিফলিত হবে, যেহেতু তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিফলিত হয়ে সে আবার ফিরে আসবে। এই তরঙ্গটাই, অর্থাৎ একই তরঙ্গটাই আবার বিপরীতমুখী হয়ে ফিরে আসবে।
তখন আমরা এখানে সুন্দর লুপ দেখতে পাবো। এই যে এগুলো, এদেরকে বলা হয় লুপ বা ফাঁস। এরকম আমরা সুন্দর লুপ দেখতে পাবো। এই ধরনের তরঙ্গ হচ্ছে স্থির তরঙ্গ, কারণ এটা সামনের দিকে অগ্রসর হয়ে আবার ফিরে আসছে, একটি নির্দিষ্ট স্থানের মধ্যে স্থির থাকছে, আবদ্ধ থাকছে, সেজন্য এটার নাম হচ্ছে স্থির তরঙ্গ। তাহলে এখান থেকে স্থির তরঙ্গের সংজ্ঞা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে মাধ্যমের কোনো আবদ্ধ স্থানের মধ্যে একটি তরঙ্গ অগ্রসর হয়ে যদি আবার বিপরীতমুখী হয়ে ফিরে আসে এবং একটি স্থানের মধ্যে যদি সে আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাকে আমরা বলবো স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের মধ্যে একই সাথে দুইটা তরঙ্গ আছে। একটি তরঙ্গ যেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, অপর তরঙ্গ যেটা বিপরীতমুখী হয়ে ফিরে আসছে। তাহলে এখানে আমরা দুইটা তরঙ্গ যেহেতু দেখতে পাচ্ছি, সুতরাং এখানে আমরা তরঙ্গের উপরিপাতন হচ্ছে বলতে পারি, এবং যেহেতু তরঙ্গের উপরিপাতন হচ্ছে, সেহেতু আমরা তরঙ্গের উপরিপাতন নীতিটি আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা তরঙ্গের উপরিপাতন নীতি ব্যবহার করার আগে আরো কিছু বিষয় একটু দেখে নিই। যেমন এখানে দুটি তরঙ্গ পরস্পরের উপর আপতিত হয়েছে। দুটি তরঙ্গেরই সবকিছু সেম, অর্থাৎ তাদের বিস্তার, তাদের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সবকিছু সেম, শুধু পার্থক্য হচ্ছে দশা। একটি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, অন্যটি বিপরীতমুখী হয়ে ফিরে আসছে, সুতরাং তাদের দশার পার্থক্য আছে। একটি যদি সামনের দিকে অগ্রসর হয়, তাহলে তার বিস্তারের উপরের অংশ যদি ধরি প্লাস এ, তার নিচের অংশ হচ্ছে মাইনাস এ, উপরের অংশ হচ্ছে প্লাস এ। আর যে তরঙ্গটি বিপরীতমুখী হয়ে ফিরে আসছে, সেই তরঙ্গটি যেহেতু উপরের তরঙ্গটির সেম, জাস্ট বিপরীতমুখী, সেজন্য প্রথম তরঙ্গের উপরের বিস্তার যখন প্লাস হবে, তখন এই তরঙ্গের নিচের বিস্তার হবে প্লাস, কারণ এরা পরস্পর বিপরীত। আবার একটু বলি যে প্রথম তরঙ্গের বিস্তার উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস, আর এই তরঙ্গের ঠিক উল্টা হবে, নিচের দিকে গেলে প্লাস, উপরের দিকে গেলে মাইনাস। তাহলে এখানে বিস্তার হচ্ছে নিচের দিকে, সেজন্য হচ্ছে এখানে প্লাস এ, এখানে উপরে আছে সেখানে হচ্ছে মাইনাস এ, এখানে নিচে আছে সেজন্য এখানে হচ্ছে প্লাস এ। আমরা এখন একটি লুপের ক্ষেত্রে আমরা দেখি, এই লুপটির ক্ষেত্রে আমরা দেখি, তাহলে উপরের তরঙ্গের বিস্তার হচ্ছে প্লাস এ, নিচের তরঙ্গের বিস্তার হচ্ছে প্লাস এ, প্লাসে প্লাসে যোগ করলে কি আসে 2a। এরপরে আসছে এই লুপের ক্ষেত্রে, এখানে উপরে হচ্ছে মাইনাস এ, নিচে হচ্ছে মাইনাস এ, মাইনাস এ মিলে হচ্ছে মাইনাস 2a। এই তরঙ্গের উপরে হচ্ছে প্লাস এ, নিচে হচ্ছে প্লাস এ, দুইটা মিলে হচ্ছে প্লাস 2a। আমরা দেখতে পাচ্ছি যে এই সকল স্থানে, এখানে 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 এই সকল স্থানে তরঙ্গটির বিস্তার প্লাসে, প্লাস 2a অথবা মাইনাস 2a, প্লাস 2a অথবা মাইনাস 2a, পর্যায়ক্রমিকভাবে প্লাস 2a বা মাইনাস 2a থাকবে। প্লাস হোক কিংবা মাইনাস হোক, বিস্তারের যে যোগ হলো এটাই হচ্ছে লব্ধি বিস্তার। যোগ হলে প্লাস মাইনাস, এটা দিয়ে দিক বোঝায়, এটা দিয়ে বড় ছোট বোঝায় না, প্লাস মাইনাস দিয়ে দিক বোঝায়। প্লাস হোক বা মাইনাস হোক, মানটা আমরা শুধু দেখবো যে মান হিসাব করলে এই সকল স্থানে বিস্তার হচ্ছে সর্বোচ্চ, আর সর্বোচ্চ বিস্তার হলে সেখানে তরঙ্গটির তীব্রতা বেড়ে যায়। সুতরাং এই সকল স্থানে আমরা বলতে পারি তরঙ্গটির তীব্রতা বেড়ে যাবে। আবার এই সকল স্থানের কথা আমরা দেখি, যেমন এখানে একটা স্থান আছে, এখানে যেখানে বিস্তারের মান উভয় তরঙ্গের জন্য 0, উপরের তরঙ্গের জন্য 0, নিচের তরঙ্গের জন্য 0, সুতরাং এখানে লব্ধি বিস্তার হচ্ছে 0, এখানে লব্ধি বিস্তার হচ্ছে 0। আরো একটি লুপ যদি আমরা অঙ্কন করতাম, সেখানে আমরা দেখতে পেতাম যে লব্ধি বিস্তার হচ্ছে 0। এখান থেকে আমরা বলতে পারি যে এই সকল বিন্দুতে লব্ধি বিস্তার 0 হওয়ার কারণে এখানে তরঙ্গের তীব্রতাও খুব হ্রাস পাবে, তীব্রতা থাকবেই না, অর্থাৎ এখানে শব্দ উৎপন্ন হবেই না বলা যায়, তীব্রতা হ্রাস পাবে। এভাবে আমরা দেখতে পাবো যে পর্যায়ক্রমিক শব্দের তীব্রতা বৃদ্ধি পাবে, শব্দের তীব্রতা হ্রাস পাবে, আবার শব্দের তীব্রতা বৃদ্ধি পাবে, আবার শব্দের তীব্রতা হ্রাস পাবে। এভাবে পর্যায়ক্রমিকভাবে ঘটনাটা চলতে থাকবে।
এই যে পর্যায়ক্রমিকভাবে এই ঘটনাগুলো চলবে, এদেরকে যেখানে শব্দের তীব্রতা বেশি হবে, বৃদ্ধি পাবে, তাদেরকে আমি বলবো সুস্পন্দ বিন্দু। তাদেরকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। যেখানে স্পন্দন সর্বোচ্চ, স্পন্দন বেশি, তীব্রতা বেশি, তাদেরকে আমরা সুস্পন্দ বিন্দু বলবো। যাদেরকে ইংলিশে আবার সুস্পন্দ বিন্দুকে বলা হয় নোড। নোড, নোড। এখানে যেখানে তীব্রতা হ্রাস পাবে, অর্থাৎ কোনো শব্দ শোনা যাবে না, তাদেরকে আমরা বলবো নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দুকে আমরা বলবো অ্যান্টিনোড। অ্যান্টিনোড। আর নিস্পন্দ বিন্দুগুলোকে আমরা বলবো নোড। নোড। এখানে হচ্ছে নোড বা নিস্পন্দ বিন্দু, আর এখানে হচ্ছে অ্যান্টিনোড, নিস্পন্দ বিন্দু বিপরীত অর্থাৎ সুস্পন্দ বিন্দু। আমি সংক্ষেপে এদেরকে এ দ্বারা প্রকাশ করছি। সংক্ষেপে আমি এদেরকে এ দ্বারা প্রকাশ করছি, এ দ্বারা প্রকাশ করছি, এ দ্বারা প্রকাশ করছি। সংক্ষেপে এদেরকে আমি এন দ্বারা প্রকাশ করছি, এন দ্বারা প্রকাশ করছি। আমরা সমীকরণ থেকে দেখার আগে, গাণিতিকভাবে দেখার আগে আমরা একটু বাহ্যিকভাবে, ফিজিক্যালি আমরা একটু দেখতে চাই যে এইটা স্থির তরঙ্গের একটা উদাহরণ, স্থির তরঙ্গের একটা ছবি। এই ছবির মধ্যে থেকে আমরা দেখতে চাই যে যাত্রা শুরুর পর থেকে কতটুক সময় পর পর বা কতটুক দূরত্ব পর পর তারা সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দু সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা একটা বিষয় একটু লক্ষ্য করি যে এখানে এইটুকু হচ্ছে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এখানে হচ্ছে তার অর্ধেক ল্যামডা বাই 2, আর এখানে হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ এখানে হচ্ছে ল্যামডা বাই 4, এখানে হচ্ছে ল্যামডা বাই 2, এখানে হচ্ছে কমপ্লিট ল্যামডা। যাত্রা শুরু থেকে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হওয়ার দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তার অর্ধেক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, তার অর্ধেক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের 1/4। আমরা দেখতে পাচ্ছি যাত্রা শুরুর পরে তরঙ্গ দৈর্ঘ্যের 1/4 দূরত্বেই একটি সুস্পন্দ বিন্দু পাওয়া গেছে। তার পরবর্তীতে এখানে একটা সুস্পন্দ বিন্দু পাওয়া গেছে, যেটাকে আমি বলতে পারি ল্যামডা বাই 4 এর 3 গুণ দূরত্বে, অর্থাৎ 1/4, 2/4, 3/4। ল্যামডা বাই 4 এর ঠিক 3/4 দূরত্বে আমরা পাচ্ছি আরেকটি সুস্পন্দ বিন্দু। আবার যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, এখানে তরঙ্গ সম্পন্ন হয়েছিল, এখানে হচ্ছে কমপ্লিট ল্যামডা, আর এখানে হচ্ছে আরেকটি সুস্পন্দ বিন্দু। তাহলে আরেকটি সুস্পন্দ বিন্দু দূরত্ব কতটুকু দেখি আমরা, 1/4, 2/4, 3/4, 4/4, 5/4, অর্থাৎ ল্যামডা বাই 4 এর 5/4 দূরে। এভাবে তাহলে আমরা একটা বিষয় আমরা তাহলে দেখতে পাচ্ছি, বিষয়টা আমরা একটা প্যাটার্ন পাচ্ছি তাহলে, যে ল্যামডা বাই 4 এর বিজোড় সংখ্যক গুণ, অর্থাৎ এখানে 1 গুণ, 3 গুণ, 5 গুণ, পরবর্তীটা হবে 7 গুণ, 9 গুণ, 11 গুণ, অর্থাৎ প্রতি একটি স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দুগুলো সৃষ্টি হবে ল্যামডা বাই 4 এর বিজোড় সংখ্যক গুণিতক দূরে। এই বিষয়টা আমরা জানতে পারি। যেমন সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত এখানে আমরা পরবর্তীতে গাণিতিকভাবে লিখব এবং আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করব। যে এখান থেকে অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে যে একটি স্থির তরঙ্গের সুস্পন্দ বিন্দুগুলো কতটুকু দূরত্বে উৎপন্ন হয়। আমরা বলতে পারবো ল্যামডা বাই 4 এর বিজোড় সংখ্যক গুণিতক দূরে, 1, 3, 5, 7 এভাবে করে বিজোড় সংখ্যক। আচ্ছা, এগুলো দেখলাম আমরা সুস্পন্দ বিন্দুর জন্য। এখন আমরা দেখি নিস্পন্দ বিন্দুর জন্য। নিস্পন্দ বিন্দুর জন্য এখানে একটা নিস্পন্দ বিন্দু আছে, যেটাকে আমি লিখতে পারি ল্যামডা বাই 2 দূরত্বে আছে। এখানে একটা নিস্পন্দ বিন্দু আছে, যেটাকে আমি বলতে পারি ল্যামডা দূরত্বে আছে। আমি যদি এটাকে ল্যামডা বাই 4 এ কনভার্ট করতে চাই, তাহলে উপরে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করলাম, তাহলে হয়ে গেল 2 ল্যামডা বাই 4। এখানে যদি আমি ল্যামডা বাই 4 হিসেবে আনতে চাই, তাহলে উপরে একটা 4 গুণ করলাম, নিচে 4 দিয়ে ভাগ করলাম। আমরা জানি একটি ভগ্নাংশের উপর নিচে সেম সংখ্যা দিয়ে আমরা ভাগ বা গুণ করতে পারি। তাহলে এখান থেকে চলে আসলো কি 4 ল্যামডা বাই 4। তাহলে এখান থেকে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে
নিষ্পন্দ বিন্দুগুলো হচ্ছে λ/4 এর জোড় গুণিতক দূরে। λ/4 এর জোড় গুণিতক, এখানে λ/4 × 2, এখানে λ/4 × 4, অনুরূপভাবে পরবর্তীটা হবে 6 λ/4, 8 λ/4, 10 λ/4, 12 λ/4। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাবো নিষ্পন্দ বিন্দুগুলো হবে একটি স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের 1/4 জোড় সংখ্যক দূরত্বে সৃষ্টি হবে। এই গেল দুইটা বিষয় আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে সুস্পন্দ বিন্দুর দূরত্ব। সুস্পন্দ বিন্দুর দূরত্ব হবে বিজোড় সংখ্যক গুণিতক দূরে, বিজোড় গুণিতক দূরে। আরেকটা বিষয় আমরা আলোচনা করলাম, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব হবে জোড় গুণিতক দূরে, λ/4 এর জোড় গুণিতক দূরে। তৃতীয় আমরা আরেকটি ইনফরমেশন এখান থেকে জানবো, সেটি হচ্ছে একটি সুস্পন্দ ও একটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে λ/4, এখানে হচ্ছে λ/2। তাহলে এই দুইটার বিয়োগফল যদি আমরা দেখি, তাহলে λ/2 মাইনাস λ/4 সমান কত আসছে? λ/4। অর্থাৎ পরবর্তী এইটুকু হচ্ছে λ/4, প্রতিটি হচ্ছে একটি λ/4, এটা হচ্ছে λ/4। সুতরাং একটি অ্যান্টিনোড ও n λ/4। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে একটি সুস্পন্দ ও একটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। সেটা প্রতিটি ক্ষেত্রেই একটি সুস্পন্দ ও একটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/4। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তৃতীয় যে জিনিসটি পেলাম, যে একটি সুস্পন্দ অর্থাৎ অ্যান্টিনোড এবং একটি নিষ্পন্দ অর্থাৎ নোড এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। আরেকটি বিষয়, স্থির তরঙ্গের ক্ষেত্রে পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দু অথবা পাশাপাশি দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। আমরা দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সুস্পন্দ বিন্দু, তারপর এটি হচ্ছে একটি সুস্পন্দ বিন্দু। আমরা চতুর্থাংশ যদি হিসাব করি তাহলে সহজে পাই, এখানে 1/4, এখানে 2/4। তার মানে λ/4 এর জোড় গুণিতক দূরে। অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে λ/4 এর জোড় গুণ অর্থাৎ দ্বিগুণ দূরত্বে। তাহলে এখান থেকে আমরা যদি একটু বজ্রগুণন করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি λ/2। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক দূরত্বে পরপর দুটি সুস্পন্দ বিন্দু অথবা পরপর দুটি নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। অর্থাৎ একই দূরত্বে পরপর দুটি সুস্পন্দ বিন্দু এবং পরপর দুটি নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম সুস্পন্দ বিন্দু ও দ্বিতীয় সুস্পন্দ বিন্দু এভাবে প্রথম নিষ্পন্দ বিন্দু ও দ্বিতীয় নিষ্পন্দ বিন্দু এভাবে পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/2। অনুরূপভাবে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব হবে λ/2। এগুলো অনেক সময় পরীক্ষা এমসিকিউ হিসেবে আসে, যে সুস্পন্দ বিন্দুগুলো কত দূরত্ব হবে, নিষ্পন্দ বিন্দুগুলো কত দূরত্ব হবে, একটি সুস্পন্দ একটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হতে পারে, পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমন হতে পারে, অথবা পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমন হতে পারে। এই সকল বিষয় আমরা চিত্র থেকে বাহ্যিকভাবে আমরা বুঝলাম। আমাদের এইটা সম্পর্কিত আলোচনা শেষ, স্থির তরঙ্গ সম্পর্কিত আলোচনা শেষ। এখন আমরা সমীকরণটা আমরা দেখব, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য। বিশেষ করে এই অধ্যায় থেকে যদি উচ্চতর দক্ষতামূলক কোনো প্রশ্ন আসে তাহলে এখানে স্থির তরঙ্গের সমীকরণ রিলেটেড প্রশ্নগুলো আসে। সমীকরণে যাওয়ার আগে আমরা বলে নিই যে প্রশ্নগুলো কেমন থাকে। যেমন একটি প্রশ্ন এরকম হতে পারে যে একটি তরঙ্গের সমীকরণ দিয়ে দিচ্ছে যে y1 সমান a sin 10 পাই প্লাস
50t প্লাস 0.1x, এখানে মাইনাস হতে পারে 0.1x। এভাবে একটি সমীকরণ দিতে পারে অথবা দুটি সমীকরণ দিতে পারে যে y2 সমান a sin 10 pi 50t, এখানে জাস্ট একটু পরিবর্তন থাকবে প্লাস 0.1x। আমি বলছিলাম যে স্থির তরঙ্গের ক্ষেত্রে দুটি তরঙ্গই সেম, অর্থাৎ তাদের বিস্তার সেম, কম্পাঙ্ক সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম, সবকিছু সেম, শুধু তাদের পার্থক্য হচ্ছে দশায়। এইটুকু হচ্ছে দশা, এখানে দশা হচ্ছে প্লাস, এখানে দশা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে তরঙ্গটি ডান। এখানে দুটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, আমরা সমীকরণ দেখে বুঝতে পারছি। এর মধ্যে একটি তরঙ্গের এখানে মাইনাস দেখে বুঝতে পারছি সেটা ডান দিকে অগ্রসর হচ্ছে, আর এখানে প্লাস দেখে বুঝতে পারছি সেটা বাম দিকে অগ্রসর হচ্ছে। উভয় তরঙ্গের বিস্তার সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ সবকিছু সেম, শুধু দিক বিপরীত। এরকম করে দুটি সমীকরণ দিয়ে প্রশ্ন করতে পারে যে এই দুটি সমীকরণ এই দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে আপতিত হলে তখন তাদের লব্ধি তরঙ্গটি কেমন হবে, গাণিতিকভাবে দেখাও। তো আমরা দেখে বুঝতে পারছি যে দুটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ পরস্পরের সাথে বিপরীতমুখী হয়ে আপতিত হলে তখন তারা ফর এক্সাম্পল এরকম একটি তরঙ্গ, সেই তরঙ্গটি যদি আবার বিপরীতমুখী হয়ে ফিরে আসে তাহলে তারা পরস্পরের উপর আবার আপতিত হলে তখন একটি স্থির তরঙ্গের সৃষ্টি করে। দেখে বোঝা যায় স্থির তরঙ্গের সৃষ্টি করে, কিন্তু আমরা গাণিতিকভাবে যেহেতু দেখাতে হবে সেহেতু আমরা গাণিতিকভাবে দেখানোর জন্য স্থির তরঙ্গের সমীকরণটা কিভাবে আসবে, সমীকরণটা কিভাবে আমাদের সলভ করতে হবে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা চলে যাই স্থির তরঙ্গের সমীকরণ এবং সেটা কিভাবে আমরা সলভ করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই আমরা একটা চিত্র অঙ্কন করি। এই পাশে আমরা একটা চিত্র অঙ্কন করছি। ধরি এখানে একটি তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই তরঙ্গটি এখানে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে আবার বিপরীতমুখী হয়ে ফিরে আসবে। আচ্ছা, তো এখানে দুটি তরঙ্গ সংশ্লিষ্ট, একটি হচ্ছে যেটি সম্মুখমুখী বা ডান দিকে অগ্রসর হচ্ছে, আর একটি যেটি পশ্চাৎমুখী বা বাম দিকে অগ্রসর হচ্ছে। তো প্রথম তরঙ্গের জন্য সমীকরণ, প্রথম তরঙ্গটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সেই তরঙ্গের সমীকরণের সরণের সমীকরণ ধরে নিলাম y সমান a sin 2 pi by lambda vt minus x। আমরা জানি অগ্রগামী তরঙ্গের সমীকরণের একটি সাধারণ রূপ হচ্ছে এটা। এখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যেটা সামনের দিকে ডান দিকে অগ্রসর হচ্ছে সেটা, এটা হচ্ছে y1, আর দ্বিতীয় যেটি প্রতিফলিত হয়ে ফিরে আসছে সেটি হচ্ছে y2 a sin 2 pi by lambda vt plus x। এখানে প্লাস x দিয়ে আমরা বোঝাচ্ছি এটা দিক ভিন্ন। এরকম দুটি তরঙ্গের সমীকরণ আমরা দেখতে পেলাম। এই দুটি তরঙ্গ পরস্পরের উপর আপতিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করবে। এই সম্পূর্ণটা হচ্ছে একটা স্থির তরঙ্গ, আর সেই স্থির তরঙ্গের লব্ধি সরণ আমরা বের করব। তো লব্ধি সরণের জন্য আমাদেরকে তরঙ্গের উপরিপাতন যে নীতি আছে, আমরা জানি লব্ধি সরণ হচ্ছে তরঙ্গ দুটির পৃথক পৃথক সরণের ভেক্টর সমষ্টি। এখানে যদিও প্লাস চিহ্ন দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্লাস হবে না, কারণ তরঙ্গ দুটি বিপরীতমুখী। ভেক্টর সমষ্টি মানে আমরা আগে আলোচনা করেছি, ভেক্টর সমষ্টি মানে হচ্ছে দিকের উপর নির্ভর করবে। যদি দিক পরস্পর বিপরীতমুখী হয় তাহলে হবে বিয়োগ, আর যদি দিক একই দিকে হয় তাহলে হবে যোগ। তাহলে এখানে ভেক্টর চিহ্ন দিলাম, ভেক্টর চিহ্ন দিয়ে আমরা বুঝলাম ভেক্টর সমষ্টি। এখন মান বসাবো, এটা হচ্ছে মান। আমরা যখন মান বসাবো তখন a sin 2 pi by lambda vt minus x মানটা বসালাম। মান যখন বসবে তখন দিকের কারণে, দিক বিপরীতমুখী হওয়ার কারণে এখানে মাইনাস চলে আসবে। আমি তরঙ্গটি একটু মুছে দিচ্ছি। পরবর্তী y2 তরঙ্গের জন্য হচ্ছে a sin 2 pi by lambda vt plus x। এখন এই দুটি সমীকরণ, এই সমীকরণটাকে আমরা একটু সিম্পলিফাই করব, একটু সহজ করে নিয়ে আসব। সহজ করে নিয়ে আসার জন্য প্রথমে এখানে a আছে, এখানে a আছে, উভয় থেকে আমরা একটা a কমন নিচ্ছি।
তাহলে শুধু এইটুকু থাকলো। এখন এই দুটো সমীকরণের মধ্যে দেখা যাচ্ছে যে সাইনের ভিতরের অংশটুকু, সাইনের ভিতরে রাশিটা সেম 2π/λ vt - x, আচ্ছা এখানে এইখানে একটা রাশি আছে আর এখানে একটা রাশি আছে। তা আমরা এই সম্পূর্ণটাকে আমরা ধরে নিলাম যে এই সম্পূর্ণটা হচ্ছে c, এই সম্পূর্ণটা হচ্ছে d। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin c minus sin d। sin c minus sin d ত্রিকোণমিতির বইয়ে একটা সূত্র আছে, আমরা এটা সূত্রটা একটু জানি আবার মনে করে নিচ্ছি যে 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2। এই সূত্রটি হচ্ছে sin c minus sin d। এই সূত্রটা আমরা এই sin এই সম্পূর্ণ রাশিটাকে ধরবো c, এই সম্পূর্ণ রাশিটাকে ধরবো d। সম্পূর্ণ রাশিকে c এবং d ধরে আমরা এখানে আমাদের সূত্রটাকে আমরা বসাবো, বসে আমরা দেখব তাহলে কি আসে। তাহলে আমরা দেখি কি আসে। a সূত্রের মধ্যে আছে তারপর 2 cos c plus d, তাহলে এখান থেকে 2π/λ vt - x plus 2π/λ vt plus x c plus d divided by 2, এটুকু আমরা লিখলাম। পরবর্তীতে আমরা জানি sin c minus d আসবে, sin 2π/λ vt - x অর্থাৎ c minus 2π/λ vt plus x divided by 2। এই হলো সূত্রের এক্সপেনশন। আমরা সূত্রটাকে এখানে ইম্পোর্ট করলাম। তাহলে আমরা এখান থেকে আরেকটু সিম্পলিফাই করি, সহজ করার চেষ্টা করি। এখানে 2π/λ, এখানে 2π/λ আছে, উভয়টা থেকে আমরা 2π/λ কমন নিই, কমন নিলাম। তাহলে থাকছে vt minus x, vt minus x plus vt plus x। এখান থেকে minus x plus x বাদ দেওয়া যায়, তাহলে শুধু থাকছে vt plus vt, আর vt plus vt যোগ করলে কি আসবে 2vt, 2vt উপরে 2 আছে নিচে 2 আছে, কাটাকাটি করলে শুধু আমরা vt পাচ্ছি। আর এখানে যদি আমরা একটু কমন নেই, তাহলে এখান থেকে আমরা 2π/λ কমন নিচ্ছি, তাহলে 2π/λ সব চলে গেল। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে এটাকে গুণ করলে এখানে মাইনাস x আসবে, মাইনাস vt minus x, আর এখানে আছে vt minus x। তো এখানে আছে প্লাস vt, এখানে আছে মাইনাস vt, প্লাস vt মাইনাস vt ক্যান্সেল করলে সামনে থাকছে মাইনাস x minus 2x। তাহলে মাইনাস 2x আমরা একটু সিম্পলিফাই করে লিখছি মাইনাস 2x, উপরে 2 নিচে 2 ক্যান্সেল করলে আমরা পাচ্ছি শুধু মাইনাস x। তাহলে এখান থেকে ফাইনালি যে সমীকরণ পাচ্ছি 2a cos 2π/λ vt, আর এখানে পাচ্ছি আমরা sin 2π/λ minus x। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রূপ। তারপর আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিয়ে আসব। এটা হচ্ছে স্থির তরঙ্গের ফাইনাল রূপ, আমরা একটু সিম্পলিফাই করে নিয়ে আসি। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাই 2a, এটা হচ্ছে লব্ধি বিস্তারের একটা সর্বোচ্চ মান। তো এই 2a একটি ধ্রুবক, cos হচ্ছে একটা অনুপাত, এর ভিতরে t আছে, t হচ্ছে সময় হচ্ছে পরিবর্তনশীল রাশি, সুতরাং এটাকে আমরা ধ্রুবক ধরতে পারবো না, কারণ এটা একটা চলক, t হচ্ছে এক প্রকার চলক, সময় পরিবর্তনশীল, সেজন্য এই সম্পূর্ণ রাশিটাই থাকবে, এটাকে আমরা ধ্রুবক ধরতে পাই না। sin 2π/λ minus x যে আছে, এখানে 2π ধ্রুবক, ল্যামডা একটি তরঙ্গের জন্য তরঙ্গদৈর্ঘ্য ধ্রুবক, সরণের মান একটি নির্দিষ্ট সরণের জন্য ধ্রুবক, সুতরাং সম্পূর্ণ রাশিটাকে আমরা ধ্রুবক ধরতে পারি। তাহলে এই সম্পূর্ণ রাশিটাকে আমরা সামনে নিয়ে যাব 2 এর সাথে, তাহলে লিখতে পারি 2a sin 2π/λ minus x, এরপরে আছে cos 2π/λ vt। এই জিনিসটাকে আমরা রাখবো, আর এই সম্পূর্ণ রাশিটাকে আমরা একটি ধ্রুবক হিসেবে ধরে এটি ধ্রুবক হচ্ছে ক্যাপিটাল A cos 2π/λ into vt। এটি হচ্ছে লব্ধি সরণের সমীকরণ, ফাইনালি লব্ধি সরণের সমীকরণ। এখানে আমরা a সমান এই সম্পূর্ণ রাশিটাকে ধ্রুবক হিসেবে ধরেছি, তারপর আছে cos 2π/λ into vt। যদি কখনো কোনো সৃজনশীল প্রশ্নে এই ধরনের দুটি সমীকরণ দিয়ে প্রশ্ন করে,
যে যে লব্ধি তরঙ্গটি হবে সেটি কি কোন ধরনের তরঙ্গ গাণিতিকভাবে দেখাও। আমরা গাণিতিকভাবে এই সমীকরণ পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। পৌঁছে আমরা শুধু এই টার্মটার দিকে খেয়াল রাখবো, যদি এখানে cos 2π λ ইনটু vt এরকম কোন একটা ফাংশন থাকে, সামনে যা কিছু থাকুক, এখানে যদি শুধু এই ফাংশনটি থাকে তাহলে বুঝতে হবে এটি স্থির তরঙ্গের সমীকরণ। তখন আমরা বলতে পারবো যে আমরা জানি স্থির তরঙ্গের সমীকরণের রূপ এরকম হয়, সুতরাং প্রদত্ত সমীকরণটি একটি স্থির তরঙ্গের সমীকরণ। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে সাধারণত এরকম গাণিতিক প্রমাণটা আসে, এই প্রমাণটা অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষার জন্য। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে আমরা এখান থেকে দেখব এ, এটা হচ্ছে লব্ধি বিস্তার, এটাকে আমরা এই রাশির পরিবর্তে এ বসিয়েছিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ সমান আমরা পেয়েছি 2a sin 2π λ x, এটা আমরা ধরতে পারি এ সমান এই রাশিটা আমরা পেয়েছি। এখন আমরা স্থির তরঙ্গের চিত্রটা আমরা দেখি। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাই, আমরা এর আগে আলোচনা করেছি যে এখানে লব্ধি বিস্তার হচ্ছে সর্বোচ্চ, এখানে লব্ধি বিস্তার হচ্ছে সর্বোচ্চ, এখানে লব্ধি বিস্তার হচ্ছে সর্বোচ্চ। যে সকল স্থানে লব্ধি বিস্তারের মান হবে সর্বোচ্চ, প্লাস হোক বা মাইনাস হোক, শুধু মানের কথা আমরা খেয়াল রাখবো। যদি মান হবে সর্বোচ্চ তাহলে সেখানে আমরা পাবো সুস্পন্দ বিন্দু, আর যেখানে মান হবে সর্বনিম্ন, এখানে 0, এখানে বিস্তার নাই, বিস্তার মানে তরঙ্গটি প্রসারিত না, এখানে বিস্তার শূন্য, এখানে বিস্তার শূন্য, সুতরাং এখানে হবে নিস্পন্দ বিন্দু। এখন আমরা দেখব সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত গাণিতিকভাবে কি কি শর্ত সাপেক্ষে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু হতে পারে। আমরা জানি সুস্পন্দ বিন্দু সে সকল স্থানে হবে যে সকল স্থানে বিস্তারের মান হতে পারে +2a অথবা -2a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে লব্ধি বিস্তার, এই লব্ধি বিস্তারের মান সর্বোচ্চ তখন হবে সুস্পন্দ বিন্দুর শর্ত। সুস্পন্দ বিন্দুর শর্ত যদি লব্ধি বিস্তারের মান প্লাস অথবা -2a হয় তাহলেই হবে সুস্পন্দ বিন্দু সে সকল স্থানে। এখন আমরা এর পরিবর্তে এই মানটা বসাবো, বা 2a sin 2π λ x +-2a। উভয় পক্ষ থেকে 2a কাটা যায়, তাহলে এখানে থাকে +-1। সাইন হচ্ছে একটি অনুপাত, সাইনের মান +1 অথবা -1 হবে কখন? আমরা জানি যে সাইনের মান প্লাস অথবা -1 হতে পারে। সাইন যদি হয় π/2 অর্থাৎ sin 90 ডিগ্রি, এর মান হচ্ছে +1, অথবা আমরা জানি sin 270 ডিগ্রি মানে 3π/2, এটা যখন হবে তখন সাইনের মান হবে -1। তারপরে আমরা দেখি, অথবা সাইনের মান যদি হয় 5π/2 450 ডিগ্রি, সেক্ষেত্রে সাইনের মান হবে +1। তাহলে এভাবে একবার +1 একবার -1 একবার +1 একবার -1 এভাবে যদি চিন্তা করি তাহলে এখান থেকে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, যে π/2 3π/2 5π/2, এখানে দেখতে পাচ্ছি আমরা বেজোড় সংখ্যক হচ্ছে, বেজোড় সংখ্যক মানে 1π/2 3π/2 5π/2, তাহলে নেক্সট মানটা হবে 7π/2। এভাবে করে যত বেজোড় সংখ্যক আছে আমি লিখতে পারি আমরা, তাহলে ডট 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 and so on sin 2n + 1 π/2। আমরা জানি 2n + 1 একটি বেজোড় সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করলে হয় জোড়, আর জোড়ের সাথে 1 যোগ করলে হয়ে যায় বিজোড়। উভয় পক্ষ থেকে আমরা সাইন গুলো কেটে ফেলি, তাহলে থাকে শুধু 2π λ x সমান π/2 3π/2 5π/2 2n + 1 π/2। এখন উভয় পক্ষ থেকে আমি x এর মানটা বের করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে আমাকে? উভয় পক্ষ থেকে পাই গুলো কেটে ফেলতে হবে, পাই এখান থেকে, তাহলে এই ল্যামডাটা ওপাশে গুণ করে নিয়ে যাব,
আর এক্সটা থাকবে, 2টাকে নিচে ভাগ করে নিয়ে যাবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স, ল্যামডা উপরে চলে যাবে, 2 নিচে, 2 2 4, ল্যামডা উপরে চলে গেলে 3 ল্যামডা, 2 2 4, ল্যামডা উপরে চলে গেলে 5 ল্যামডা, 2 2 4, এভাবে করে 2n + 1 সংখ্যক ল্যামডা ডিভাইডেড বাই 4। তাহলে আমরা গাণিতিকভাবে দেখলাম সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত হলো লব্ধি বিস্তারের মান হবে সর্বোচ্চ। আমরা চিত্র থেকে দেখেছি যে যেখানে লব্ধি বিস্তারের মান সর্বোচ্চ হয় সেখানে সর্বোচ্চ মানটা হয় 2a অথবা -2a। তাহলে a এর মান +2a -2a বসিয়ে আমরা দেখলাম sin এর এই মানটা আমরা বসালাম, বসিয়ে উভয় পক্ষ থেকে আমরা দেখলাম +1 কখন আসে π/2, 3π/2, 5π/2 এই সকল ক্ষেত্রে। এভাবে ফাইনালি x অর্থাৎ সরণের মান পেলাম আমরা λ/4, 3λ/4, 5λ/4 2n + 1 λ/4। এভাবে করে যত বিজোড় সংখ্যক λ/4 আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি গাণিতিকভাবে এটাকে বলতে পারি যে সুস্পন্দ বিন্দুগুলো সৃষ্টি হবে যেখানে সরণের মান হবে λ/4 এর বিজোড় সংখ্যক গুণিতক। এখানে বিজোড় সংখ্যক 3, এখানে 5 বিজোড় সংখ্যক গুণিতক 2। এই প্রশ্নটা অনেক সময় যদি গাণিতিকভাবে প্রমাণ আসে তাহলে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এনে তারপর আমরা বলতে পারি। সুতরাং দেখা যাচ্ছে সরণের মান λ/4 এর বিজোড় সংখ্যক গুণিতক দূরে হলেই সে সকল স্থানে সুস্পন্দ বিন্দু হয়। আচ্ছা, এখন আমরা দেখি নিস্পন্দ বিন্দু সৃষ্টির কি কি শর্ত হতে পারে। আমরা দেখেছিলাম যে সুস্পন্দ বিন্দু সৃষ্টির জন্য বিস্তারের মান হয়েছিল সর্বোচ্চ। এখন দেখব নিস্পন্দ বিন্দুর জন্য। নিস্পন্দ বিন্দুর শর্ত, সেখানে বিস্তারের মান হবে 0। আমরা চিত্রের মধ্যে দেখেছি যে সকল স্থানে নিস্পন্দ বিন্দু হয় সেখানে বিস্তার হয় না, সেখানে বিস্তারের মান হয় 0। আচ্ছা, তাহলে a সমান 0 হতে হবে। এই সমীকরণটা এখন আমরা বসাই, 2a sin 2π/λ × x। এই পাশে হচ্ছে 0, এই পাশে সবগুলা 2 এর সাথে 0 গুণ করলে বা 2 দিয়ে 0 কে ভাগ করলে আসবে 0। তাহলে sin 2π/λ × x সমান আসছে 0। এখন এখানে sin হচ্ছে একটি অনুপাত। sin এর মান কখন 0 হয়? sin যখন 0 ডিগ্রি, অর্থাৎ sin 0 ডিগ্রিতে। আর কখন হবে sin 180 ডিগ্রি অর্থাৎ পাই। আর কখন হবে sin 360 ডিগ্রি অর্থাৎ 2π। এভাবে করে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি sin 0, π, 2π, এভাবে করে 3π, 4π, 5π, 6π সকল সংখ্যক পাইয়ের জন্য হবে। আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই ফর্মে যাচ্ছি। এখানে sin আছে, এই পাশে sin আছে, উভয় পক্ষ থেকে আমরা sin কেটে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে 2π/λ × x আছে। আমি x এর মান বের করব। তাহলে x এর মান বের করছি, ল্যামডা 0 এর সাথে গুণ করলে হয়ে যাবে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 0ই থাকে। সুতরাং x এর মান, সরণের মান যেখানে 0 সেখানে আমরা নিষ্পন্দ বিন্দু পাবো। আবার এখান থেকে আমরা দেখি এখানে পাই আছে, এখানে পাই আছে, পাই যদি ক্যান্সেল করি তাহলে 1 থাকে, তাহলে আমরা পাচ্ছি λ/2। এখানে পাই ক্যান্সেল করে আমরা পাচ্ছি 2λ/2। অনুরূপভাবে আমরা পাবো পরবর্তীগুলো আমরা পাবো। এটাকে যদি আমি, আচ্ছা পরবর্তীটা আমরা 3λ/2 আমরা লিখলাম, এভাবে আমরা পাবো। এখন আমরা এখানে λ/2 আমরা দেখতে পাচ্ছি যে 0 সরণের মান যখন 0 বা λ/2 অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক বা তরঙ্গদৈর্ঘ্যের সমান বা তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেকের 3 গুণ, সে সকল স্থানে আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। এটাকে আমরা সুস্পন্দ বিন্দুর সাথে তুলনা করার জন্য λ/4 এ কনভার্ট করব। কনভার্ট করার জন্য উপরে 2 গুণ করলাম, নিচে 2 গুণ করলাম, তাহলে 2 2 4 হয়ে গেল। তাহলে আমরা পেলাম হচ্ছে 2λ/4। এখানে 2 গুণ করলাম তাহলে হচ্ছে 4, নিচেও 2 গুণ করলাম হয়ে গেল 4, উপরে 2 গুণ করলাম হয়ে গেল 6, নিচে 2 গুণ করলাম হয়ে গেল 4। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে λ/4 এর 2 গুণ, λ/4 এর 4 গুণ, λ/4 এর 6 গুণ, পরবর্তীটা হবে λ/4 এর 8 গুণ, পরবর্তীটা হবে λ/4 এর 10 গুণ। এভাবে চলতে থাকবে যতগুলো জোড় সংখ্যা আসবে 2n λ/4।
তাহলে ফাইনাল এখান থেকে আমরা বলতে পারি x এর মান 0 অথবা λ/4 এর জোড় সংখ্যক গুণিতক দূরে আমরা নিষ্পন্দ বিন্দু পাবো। এখন এটাকে আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। চিত্রে আমরা দেখি যে চিত্রের মধ্যে কিভাবে বিষয়টা আসে। এখানে এটা হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গ যা প্রতিফলিত হয়ে ফিরে আসে, তখন স্থির তরঙ্গ সৃষ্টি করবে। এখানে সরণের মান 0, এখানে সরণের মান হচ্ছে λ/4 এর দ্বিগুণ, এখানে হচ্ছে λ/4 এর 1 গুণ, এখানে হচ্ছে λ/4 এর 3 গুণ, λ/4 এর 3 গুণ, এখানে হচ্ছে λ/4 এর 4 গুণ, এখানে হচ্ছে λ/4 এর 5 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে x এর মান যখন 0 সেখানে একটি নিষ্পন্দ বিন্দু, অর্থাৎ এখানে কোনো স্পন্দন নাই। পরবর্তীতে এখানে নিষ্পন্দ বিন্দু, এখানে কোনো স্পন্দন নাই, λ/4 এর দ্বিগুণ, কারণ এই দূরত্বটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের 2/4, এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের 4/4, এখানেও নিষ্পন্দ বিন্দু, আর পরবর্তী সর্বশেষ নিষ্পন্দ বিন্দু এখানে হচ্ছে 6 λ/4, অর্থাৎ λ/4 এর 6 গুণ দূরত্বে। চিত্র থেকে যেমন আমরা বিষয়গুলো ক্লিয়ারলি দেখলাম, গাণিতিকভাবে আমরা বিষয়গুলো দেখতে পেলাম। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। আমাদের আজকের যে আলোচনা ছিল উপরিপাতন নীতি, স্থির তরঙ্গ এর সমীকরণ, সুস্পন্দ বিন্দু, নিষ্পন্দ বিন্দু কি এবং সৃষ্টির শর্তগুলো, সবগুলো বিষয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ।